কানপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে শঙ্কর দাস নামের একটা কাঠুরে নিজের স্ত্রী গীতার সাথে থাকত। শঙ্কর দাসের বয়স অনেক হয়ে গেছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। সেই জন্য ও একাই নদীর কিনারায় জঙ্গল থেকে লাকড়ি কেটে নিয়ে আসতো। লাকড়ি বিক্রি করে শঙ্কর দাস কিছু টাকা পয়সা পেত। সেই টাকা দিয়েই সে সংসার চালাতো। নদীতে অনেকগুলো জেলেরা মাছ ধরতে আসতো। একদিন শঙ্কর দাস দেখতে পায় যে জেলেরা নিজের জালে একটা জলপরীকে বন্দি করে রেখেছে। আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের মতোই একটা মানুষ, শুধু অন্তর একটাই যে পায়ের জায়গায় আমার লেজ আছে। আরে আমরা তোমাকে ছাড়বো না, তোমাকে বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পেয়ে যাব। জেলেরা জলপরীর মাথায় লাঠি মেরে তাকে অজ্ঞান করে দেয়, আর জলপরীকে জালেই রেখে খাবার খেতে চলে যায়। শঙ্কর দাস এই সব কিছু দেখছিল। শঙ্কর দাস জলপরীর ওপরে দয়া দেখায়। সে চুরি করে জলপরীর কাছে যায় আর জলপরীর মুখে জলের ছেটা মেরে দেয়। জ্ঞান ফিরে আসতেই জলপরী চিৎকার শুরু করে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। আমি জেলে নই, আমার নাম হলো শঙ্কর দাস, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। শঙ্কর দাস কোড়াল দিয়ে জাল কেটে দেয়। আমি আপনার এই উপকার কখনো ভুলবো না। আরে এতে উপকারের আবার কি আছে? আমি তো শুধু মনুষ্যত্বের কারণেই তোমাকে সাহায্য করেছি। এইটুকু বলার পর শঙ্কর দাস নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে ফেরার পর শঙ্কর দাস দেখতে পায় যে তার স্ত্রী চোখে জল নিয়ে বসে আছে, আর সে খাবারও বানায়নি। কি হয়েছে গীতা, আজকে তোমার মন খারাপ কেন? প্রতিদিন তো তুমি আমার জন্য রান্না করে একেবারে তৈরি করে রাখো খাবার, আজকে তো তুমি উনুনটাও জ্বালাওনি দেখছি। বাড়িতে শস্যের একটা দানাও নেই, আর আজ প্রধান মশাই গ্রামে সবাইকে ঘোষণা করে দিয়েছেন যে আজকের পর কেউ জঙ্গল থেকে লাকড়ি কেটে আনবে না। কি সরকার নির্দেশ দিয়েছে কাঠ কাটা যাবে না? হ্যাঁ, সেই জন্যই কাটছি আমি। আমাদের কাছে তো লাকড়ি কেটে বিক্রি করা ছাড়া আর আয়ের কোনো সাধনও নেই। এখন আমাদের কি হবে গো? আমাদের তো কোনো ছেলেও নেই যে শহরে গিয়ে কাজ করে আসবে। আরে চিন্তা করো না, একটা দরজা বন্ধ হয়ে গেলে অন্য দরজা খুলে যায়। ঈশ্বর আমাদের সাহায্য অবশ্যই করবেন। আজকে কাঠ বিক্রি করে 100 টাকা পেয়েছি। চলো ধাবায় গিয়ে আমরা খাবার খেয়ে নিই। আমি খুব ক্লান্ত এখন, বাজারে গিয়ে তরি তরকারি আনার আর ইচ্ছে নেই আমার। তার উপর আবার আমার খুব জোরে খিদেও পেয়েছে। শঙ্কর দাস আর গীতা ধাবায় খাবার খেতে যায়। গ্রামে একটাই ধাবা ছিল, যেটা সেরা আর হাতি নামের দুজন ভাই চালাতো। সেরা ভাই, আমাদের জন্য 2টো সাদা থালি লাগিয়ে দাও না। হ্যাঁ দিচ্ছে, কিন্তু আধ ঘন্টা অপেক্ষা করতে হবে, মনে রেখো। অর্ধেক ঘন্টা কেটে যায়, কিন্তু থালি এখনো আসে না। সেরা ভাই, এখনো পর্যন্ত আমাদের থালিটা আমরা পেলাম না। আরে বারবার তুমি মাথা খারাপ করছো কেন? দেখছো তো এত ভিড় রয়েছে। কিন্তু তুমিই তো বলেছিলে যে 30 মিনিট পরে খাবার দিয়ে দেবে। এখন আমরা কখনো এই ধাবায় খাবার খেতে আসবো না। গীতা বাড়িতে পৌঁছে শঙ্কর দাসকে বলে, আমাদের গ্রামে একটাই ধাবা আছে, তাতে কত ভিড় থাকে আর খাবারও ভালো থাকে না। কেননা আমরা দুজন মিলে একটা ধাবা খুলে দিই। যদি আমাদের ধাবা ভালো চলে তাহলে আমাদের ভালো রোজগার শুরু হয়ে যাবে। এই কথাটা তো আমার মাথাতেও এসেছিল। আমি আমার সোনার চুড়ি বন্ধক রেখে দেব, তখন তো ভাড়ার ব্যবস্থা ভালো করেই হয়ে যাবে না? শঙ্কর দাস আর গীতা সেরা আর হাতির ধাবার একদম সামনেই একটা দোকান ভাড়াতে নিয়ে নেয় আর নিজের ধাবা শুরু করে দেয়। শঙ্কর দাস দাদা, কত করে প্লেট গো? মাত্র 50 টাকা। আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার লাগিয়ে দিচ্ছি। শঙ্কর দাস আর গীতার প্রেম ভরা ব্যবহার আর সুস্বাদু খাবারের কারণে তাদের ধাবায় আস্তে আস্তে লোকেদের সংখ্যা বাড়তে শুরু করে। অন্যদিকে সেরা আর হাতির ধাবা খালি হয়ে যাচ্ছিল। কিছুদিনের মধ্যেই সেরা আর হাতি ভাইয়ের কাজকর্ম ঠপ হয়ে যায়। এই যে সেরা ভাই, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। মাত্র 2 মাসের মধ্যে আমাদের রোজগার তো অর্ধেকের থেকেও কম হয়ে গেছে। এই শঙ্কর দাসের একটা ব্যবস্থা করতেই হবে, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমার কাছে একটা উপায় রয়েছে।
সেরা শঙ্কর দাসকে ছোট্টবেলা থেকে জানতো। ও জানতো যে শঙ্কর দাস সাঁতার কাটতে জানে না। একদিন রাত্রিবেলা সেরা আর হাতি শঙ্কর দাসের কাছে পৌঁছায়। ওরা শঙ্কর দাসের মুখ একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। তারপর ওরা শঙ্কর দাসকে নৌকোয় বসিয়ে নদীর ঠিক মাঝখানে ফেলে দিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই শঙ্কর দাস নদীতে ডুবে যায়। কিছুক্ষণ পর শঙ্কর দাসের জ্ঞান ফেরে। তখন ও নিজেকে জলের ভেতরে পায়। ওখানেই জলপরী, যার শঙ্কর দাস একবার প্রাণ বাঁচিয়েছিল, সে শঙ্কর দাসের ঠিক সামনে দাঁড়িয়েছিল। আমি এখনো বেঁচে রয়েছি কি করে? কয়েকজন বদমাশ আমার মুখের ওপরে কাপড় বেঁধে আমাকে নদীতে ফেলে দিয়েছিল। আমি তোমাকে বাঁচিয়েছি। কিন্তু আমি জলের তলায় নিঃশ্বাস নিচ্ছি কি করে? কারণ আমি তোমাকে একটা জাদুই গুলি খাইয়েছিলাম। জলপরী শঙ্কর দাসকে একটা কলসি দেয়। যখনই তুমি এই কলসিতে হাত দেবে, এর মধ্যে থেকে একটা গুলি বেরিয়ে আসবে। সেই গুলিটা খাওয়ার পর যে কেউ জলের ভেতরে শ্বাস নিতে পারবে। কিন্তু মনে রেখো যে এই গুলির প্রভাব শুধু 12 ঘন্টা পর্যন্তই থাকে। আমি এই কলসিটা তোমাকে উপহার স্বরূপ দিচ্ছি, তুমি এটা নিয়ে যেতে পারো। শঙ্কর দাস কলসিটা নিয়ে নিজের বাড়িতে চলে আসে। সে কলসিটাকে সামলিয়ে রেখে দেয় আর নিজের ধাবায় কাজ করতে চলে যায়। সেরা আর হাতি তাকে দেখে খুব আশ্চর্য হয়। দাদা, এই শঙ্কর দাস বেঁচে ফিরে আবার কি করে চলে এলো? মনে হচ্ছে ও সাঁতার শিখে নিয়েছে, বুঝেছো? আরে দাদা, এখন আমরা কি করব? এই চিন্তা করিস না, এবার আমি শঙ্কর দাসকে ভালো করে টাইট দেব। সেরা গ্রামের প্রধানের কাছে যায় আর সে প্রধান মশাইকে বলে, প্রধান মশাই, আমার উপর একটা উপকার করুন তো। কি হয়েছে সেরা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে যে? প্রধান মশাই, গ্রামের প্রত্যেকটা মানুষকে বলে দিন তো যে কেউ যেন শঙ্কর দাসকে নিজের দোকান বা জমি ভাড়াতে না দেয়। শঙ্কর দাসের কারণে আমার ব্যবসা ভালো করে চলছে না। ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে। শঙ্কর দাস যেই দোকানে ধাবা চালাচ্ছিল, সেই দোকানের মালিক শঙ্কর দাস থেকে দোকান নিয়ে নেয়। এনার আবার হঠাৎ করে কি হলো? আমরা তো সময় মতো ভাড়াও দিচ্ছিলাম, তা সত্ত্বেও উনি দোকান কেন খালি করিয়ে দিলেন? কোনো ব্যাপার না, আমি অন্য কোনো জায়গা ভাড়ায় নিয়ে নেব। শঙ্কর দাস উদাস হয়ে নদীর কিনারায় চলে যায়। তক্ষুনি সেই জলপরী যে শঙ্কর দাসকে কলসি দিয়েছিল নদী থেকে বাইরে আসে। কি হয়েছে শঙ্কর দাস? আজ তোমাকে দেখে দুঃখী মনে হচ্ছে। গ্রামের কেউ আমাকে জমি ভাড়া হিসেবে দিতে রাজি হচ্ছে না, আর আমি আমার বাড়িতেও তো ধাবাটা খুলতে পারবো না, কারণ আমার বাড়িটা রাস্তার সামনে একেবারেই নেই। ওখানে খাবার খেতে কেউ আসবে না। শঙ্কর দাস সমস্ত কথা জলপরীকে বলে দেয়। তুমি নদীর নিচে পাতাল লোকে ধাবা খুলে দাও, সেই মাটিতে কারোর অধিকার নেই। কিন্তু জলে আগুন জ্বলবে কি করে, আর লোকেরা ওখানে নিঃশ্বাস নেবে কি করে? চিন্তা করো না, পাতাল লোকে আগুন জ্বলতে পারবে। আমরাও তো ওখানেই খাবার দাবার বানাই। আর জলে শ্বাস নেওয়ার কথা যত দূর, তাহলে মনে করো আমি তোমাকে একটা কলসি দিয়েছিলাম যাতে জাদুই গুলি ছিল। হ্যাঁ, ওই কলসির ব্যাপারে তো আমি ভুলেই গিয়েছিলাম। শঙ্কর দাস নদীর নিচে পাতাল লোকে ধাবা খুলে দেয় আর গ্রামে প্রত্যেক জায়গায় ব্যানার লাগিয়ে দেয়। গ্রামের লোকেরা পাতাল লোকে ধাবা দেখার জন্য খুব উৎসুক হয়। ওরা সবাই নদীর কিনারায় পৌঁছে যায়। শঙ্কর দাস সবাইকে কলসি থেকে বার করে একটা একটা গুলি দিয়ে দেয় আর বলে, ভাই আর বোনেরা, এই গুলিটার প্রভাব কিন্তু 12 ঘন্টা পর্যন্তই থাকে, সেই জন্য 12 ঘন্টা পরে জল থেকে তোমরা সবাই উঠে আসবে কিন্তু। লোকেরা নদীর নিচে গিয়ে পাতাল লোক ধাবায় শঙ্কর দাসের ওখানে খাবার খায় আর পাতাল লোকে ভ্রমণও করে। শঙ্কর দাস নদীর কিনারায় একটা চাকরকে দাঁড় করিয়ে দেয় আর তাকে বলে, যে এখানে খাবার খেতে আসবে তাদেরকে কলসি থেকে বের করে একটা ওষুধ দিয়ে দিও। এইটুকু বলে শঙ্কর দাস ধাবায় কাজ করতে চলে যায়। অন্যদিকে সেরা রাগের চোটে প্রচন্ড ক্রোধিত হয়। পাতাল লোকের ধাবা, এটাও শঙ্কর দাস খুব ভালো একটা চাল চেলেছে দেখছি। গ্রামের লোকেরা তো ওখানে যাচ্ছেই, সাথে সাথে পাশের গ্রামের লোকেরাও পাতাল লোকে খাবার খেতে আর ঘুরতে যাচ্ছে দেখছি। আর আমাদের ধাবাতে শুধু মাছই ঘুরে বেড়াচ্ছে।
দাদা, আমিও শঙ্কর দাসের ধাবাতে গিয়েছিলাম। পাতাল লোকের জগৎটা খুবই সুন্দর। অনেক রঙিন রঙিন মাছ দেখা যায় ওখানে। এই থাম তুই। যদি শঙ্কর দাসের ধাবা এই গ্রামে থাকে না, তাহলে আমাদের গ্রাম থেকে ধাবা উঠিয়ে অন্য কোথাও গিয়ে ধাবা বসাতে হবে। সেরা আবার গ্রামের প্রধানের কাছে পৌঁছে যায় আর বলে, প্রধান মশাই, আপনি শঙ্কর দাসের ধাবাটাকে নদীর ভেতর থেকে সরিয়ে দিন তো, আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আরে আমাকে ক্ষমা করে দাও সেরা, আমি শঙ্কর দাসকে কিন্তু আর বিরক্ত করতে পারবো না। হ্যাঁ, শঙ্কর দাসের ধাবার কারণেই তো দূর দূরান্ত থেকে লোকেরা আমাদের গ্রামে আসছে। এর ফলে আমাদের গ্রামের নাম হচ্ছে, আর পর্যটকরা আসার কারণে গ্রামের লোকের আর্থিক পরিস্থিতিও খুব ভালো হচ্ছে। তাই এবারে আর আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। সেরা নিজের বাড়িতে এসে হাতিকে বলে ওঠে, প্রধান মশাই আর আমাদের কোনো সাহায্য করতে পারবে না। তাহলে আমরা এখন কি করব দাদা? সেরা আর হাতি গ্রাম ছেড়ে অন্য গ্রামে নিজের ধাবা চালাতে শুরু করে। এখন শঙ্কর দাস আর গীতার পাতাল লোক ধাবা খুব ভালো চলে।